আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৩২। লেখিকা সাদিয়া। গ্রামের নিভৃত নিরিবিলি রাত গা ছমছমের মতো। রাস্তার ধারের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকা আর বুনো জীবনের রাস্তার ধারে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকা আর বুনো জীবের উদ্ভট শব্দ ভুতুড়ে অনুভূতির যোগান দেয়। মাটির রাস্তার দুই পাশে বড় বড় গাছ, তার পরে ধানক্ষেত। নিরিবিলি এই নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে ইহাম। মেজাজের সেলসিয়াস খুব বেশি কমেনি, তবুও আগের মতো ফায়ার ভাবটা নেই। একা সড়কে সিগারেটের ধোঁয়া ফুঁকতে ফুঁকতে পথ এগুচ্ছে সে। মনের অবস্থা তখন অগোছালো, এলোমেলো, সূক্ষ্ম। এক বিতৃষ্ণা ভাবও কোথাও ঠাঁই নিয়েছে তার মনে। কপালে সরুরেখা টেনেই পা বাড়াচ্ছে। মায়েরা মেয়েটা আসলেই অবুঝ, বাস্তব অভিজ্ঞতা কম। মেয়েটা হয়তো জেদের কারণে তাকে নিয়ে খারাপ ধারণা পুষে রাখছে, তবে সে তো জানে তার দিক থেকে সে ৯৯% ঠিক আছে। মেয়েটার মাঝে বাস্তবিক ধারণা একেবারেই নেই। এটা যেন তার বিরক্তের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। কবে মেয়েটা তার মতো করে একটু ম্যাচিউরড হবে, তার মনের মতো হবে? কবে চোখ বন্ধ করে ওই মেয়েটার ওপর বিশ্বাস স্থাপন করতে পারবে, তার চিন্তার পথ অনুসরণ করতে পারবে? কখন ওই মাথামোটা মেয়েটা? ৭-৫ ভাবতে ভাবতে ইহাম বাড়ি পৌঁছে গিয়েছে। রাত তখন ২টা ২৪। বাড়িটা একটু নীরব হয়েছে। মানুষজনের আনাগোনা একদম নেই। সবাই বোধহয় বিছানায় কাত হয়ে গিয়েছে। প্যান্ডেলে কয়েকজন বসে আড্ডা দিচ্ছিল কেবল। ইহাম এত সব না দেখে আগে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ঘেমে তার পাঞ্জাবি ভিজে উঠেছে। ঘরের দরজা খুলেই ঢিলে মেজাজটা একদম গরম হয়ে গেল তার। সেই সাথে দুই হৃদয়ের মাঝে আরও সরু রেখাও ফুটল। কুঁচকানো ধারালো দৃষ্টিতে আগাগোড়া পরখ করল। সেই যেভাবে দেখে গিয়েছিল এখনো মেয়েটা একইভাবে বসে আছে। চোখগুলিও ফুলে গিয়েছে। নিশ্চয়ই ফ্যাঁস করে কেঁদেছে, যেটা একদমই বিরক্তির বিষয় একটা ওর কাছে। সুচালো নজরে পরখ করল এলোমেলো চুল, অগোছালো শাড়ির ভাঁজ আর বিধ্বস্ত মুখশ্রী। ক্রোধে নীরবে ফুঁসল দ্রিম দ্রিম করে। দাঁত কিরিমিরি করে দরজার সামনেই কয়েক পল দাঁড়িয়ে রইল আওয়াজহীন। তার উপস্থিতি মেয়েটার চোখ মুখ যে আরো কঠিন করে তুলেছে তা বেশ অনুধাবন করতে পারছে সে। তবুও নিরুত্তর থেকে চুপচাপ হজম করে নিল। অতঃপর ধীর বেগে এগিয়ে গেল ঘরের ভেতরে। চেহারায় গাম্ভীর্যের ভাব, তবুও একটু তলিয়ে দেখতে। হাঁটতে হাঁটতে বিছানায় বসা মায়রার কাছে এগিয়ে যেতে মায়রা যেমন থমথমে মুখে ধপ করে উঠে দাঁড়ালো। তার দাঁড়ানোর ভঙ্গি দেখে আরেক ধাপ তেড়ে উঠল ইহামের মেজাজ। দেখেছ অভদ্র মেয়ের তেজ? এখনও তাকে তেজ দেখানোর চেষ্টা চালাচ্ছে মাথামোটা মেয়েটা। কিছু বুঝে না শুনে না, তবুও ফালতু তেজ দেখাতে কৃপণতা করছে না। তবে তার কিসের ঠেকা? দোষ না করেও কেন এত তেল মাখতে যাবে কাউকে, যেখানে তেল মাখানোটাই তার কাছে বিরক্তের একটা বিষয়। এক পলক মায়রার দিকে তাকিয়ে আবারও নিজেকে দৃঢ় করে নিল। কোনো বলদকে অন্তত সে অকারণে অযথা তোষামোদ করতে পারবে না। একটু দেখুক না হয় এই বলদ মেয়েটা অকারণে কতটুক জেদ দেখাতে পারে। মায়রাকে পাশ কাটিয়ে সে জলদি করে ওয়াশরুমে চলে গেল। ইহাম যেতে মেয়েটার কেমন ফুপিয়ে কান্না এলো, তবুও কাঁদল না। এই লোকটা নির্দয় পাষাণ, তার সামনে কাঁদলে কি সে নরম হবে? তবে কেন কাঁদবে? কেঁদে যদি কোনো কিছু পরিবর্তন না করা যায়,
তবে সেই কান্নার কোনো দরকার নেই। সে এটা বুঝতেই পারছে না এই লোকটা অগ্রিম করে কেন সবকিছু ভেবে নিচ্ছে। তুহিন আর শিফুর বিয়েটা হয়ে গেলে তো তখন আর কোনো ঝামেলা থাকবে না। তুহিনের সাথে শিফুর প্রতিনিয়ত কথা হবে, একটা সম্পর্ক থাকবে। তখন তো আর তুহিনকে বাহ্যিক কিছু কিংবা চালচলন আকর্ষণ করতে পারবে না। তবুও লোকটার অহেতুক সিদ্ধান্তর মানে কি? মানুষটা এতই পাষাণ, কারো দুঃখ কষ্ট গায়ে লাগে না তার। কেউ মারলেও তার কিছু কেউ মরলেও তার কিছু যায় আসে না। কি করে পারলো মানুষটা এই কথাটা বলতে? ফাঁপা কষ্টটাই এক ফোঁটা পানি এগিয়ে এসে পড়ল। সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছেও নিল সন্তর্পণে। দরজা খোলার শব্দ পেতেই নিজেকে আবারও আড়াল করে নিল, যেন ওই লোকটার মুখোমুখি হতেই চায় না সে। তখন পর্যন্ত মায়রারকে নীরব দেখে মেজাজ কটমট করতে লাগলো। কেন যেন মায়রার ওই নীরব আন্দোলন আর গায়ে আগুন লাগলো। মেয়েটা কেন তার সাথে একটু কথা বলছে না? এত কিসের জেদ তার? সে অকারণে জেদ ধরে কি বসে আছে সে রাগ ভাঙাবে বলে? বিছানা ঝাড়ু দাও মায়রা। অপর দিক থেকে কোনো জবাব আসলো না, বরং আরো কঠিন হলো যেন মুখায়ব। অঘোষিত এক জেদ চেপে ধরায় কেমন দপদপ পা ফেলে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। ঝাড়ু দেওয়ার বদলে কেমন জেদ লাগিয়ে টেনে টেনে হাতের চুড়ি খুলতে লাগলো। তীক্ষ্ণ মেজাজ নিয়ে শানিত চোখে দেখতে লাগলো মায়রার এহেন উচ্ছৃঙ্খল কার্যকলাপ। মেয়েটা ঠিক কোন পর্যায়ে বেয়াদব হলে এমন করে? লাল চোখ নিয়ে হাতের দিকে তাকাতেই মেজাজ তুঙ্গে উঠল। ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক চুড়ি টানায় ফর্সা হাতে লালচে আঁচড় দেখা যাচ্ছে। আর নীরব থাকতে না পেরে বিক্ষুব্ধ কণ্ঠে বলে, কি বললাম তোমাকে মায়রা? কোনো প্রতিক্রিয়া এলো না। এবার রেগে অগ্নিশর্মা হয়ে তেড়ে গেল মায়রার দিকে। আয়নার সামনে স্থির কঠিন চিত্তে দাঁড়িয়ে অদৃশ্য ক্রোধে চুড়ি টেনে ধরা হাতে শক্তভাবে চেপে ধরল হাত। এক টানে নিজের দিকে ঘুরিয়ে ফুঁসে উঠল গরম দুধের মতো, এই বেয়াদব মেয়ে, আমার কথা কানে যাচ্ছে না তোর? নিজেকে কেমন শক্ত ধীরস্থর করে জবাব দিল, আপনার কথা কানে গেলেই বাকি কি করতে হবে? সবসময় আপনার কথা মাথা পেতে নিতে হবে? বেশি বেরো না মায়রা, ফল ভালো হবে না কিন্তু। হতে হবে না। হাত ছাড়াতে চেয়ে এবার অন্য হাত ইহামের কবজির উপর রাখল। বাহু থেকে সরাতে চেষ্টাও করল। আপনার মতো মানুষের কাছে ফলাফল এর আশা করা অহেতুক। যে মানুষের মন নেই সেই মানুষের সাথে থাকা অনর্থক নয় কি? ছাড়ুন আমার হাত। এবার বাসায় গিয়ে নিশ্চয় আমি আব্বু আম্মুকে সব জানাবো। আমি আপনার সাথে থাকতে পারবো না এভাবে। এটাই তো চাওয়া? হঠাৎ অগ্নিগিরির মাঝে লঘু শীতল হাওয়ার মতো শোনালো ইহামের পরবর্তী বাক্য, কিরে বলছিস না কেন? এটাই চাস তুই? থাকতে পারবি না আমার সাথে, এই তো? মায়েরা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। নিষ্পলক নির্জীব চাহনিতে কেবল তাকিয়ে রইল ইহামের মুখের দিকে। আকস্মিক বিস্ময়টা একদম তাকে বাকহারা নিস্তব্ধ বিমূঢ়ে পরিণত করে তুলেছে। ফাঁকা ভেতরটায় ঠিক কেমন মিশ্র অনুভূতি হচ্ছে তার সম্বন্ধে সে অজ্ঞ। কেবল হিমশীতল এক শান্ত চোখগুলিতে ছলছল করছে ইহামের এক টুকরো অঙ্গার মুখায়ব। কিরে বল? আবারও ঝাঁকালো মায়রার বাহু। দাবানলের ক্রোধটা তাকে দমিয়ে রাখতে পারছে না। কেমন হিংস্র নেকড়ের মতো ছিঁড়ে খুঁড়ে বের হতে চাইছে তা। বলছিস না কেন আমার সাথে থাকবি না, এটাই তো? এটাই বলার জন্য মরিয়া হয়ে গিয়েছিস? আকদের পর থেকে এই এক খ্যানখ্যানানি শুনে এসেছি তোর।
বিরক্তও হয়ে গিয়েছি। যা, এবার তুই যা চাস তাই হবে। ডিভোর্সই দিব তোকে, শান্তি। শেষের এক শব্দে করা প্রশ্নটুক করেই উত্তরের আশা মিলি সেকেন্ডও করেনি ইহাম। দাঁত পিষে কেমন হিংস্রভাবে ঠেলে নিজের থেকে দূরে সরালো, যেন তার খুব অপ্রয়োজনীয় বস্তু মেয়েটা। শরীর ঝাঁকুনি দিয়ে কয়েক পা পিছিয়ে যেতেই কেমন নিস্তেজ অসাড় হয়ে আসে মায়রা। ফ্যালফ্যাল করে বিমূঢ় রূপে তাকিয়ে থাকে। নিভে আসা চোখগুলির দৃষ্টি নিষ্প্রভ, যেন ভেতরে কোনো প্রাণ নেই। এক নজরে তাকিয়ে থেকে দেখে যাচ্ছে হায়নার মতো হিংস্র ক্রোধের রোশনি নির্গত হওয়া মানবটাকে। তার অন্তর কি এক ফোঁটা মায়াদয়া দেয়নি আল্লাহ তাআলা? এতই কঠিন পাথর ওনার ভেতরটা। কি অবলীলভাবে গড়গড় করে বলে দিল কথাগুলি। আচ্ছা, মানুষটার মনে কি কোথাও সে আছে? থাকলে এভাবে অকপটে তাকে আঘাত দিতে পারত। কই, তার ভেতরের অবস্থাটা তো একটা বার লোকটা বোঝার চেষ্টা করল না? ভাইয়ের জন্যে তার ব্যাকুল হৃদয়ের দুশ্চিন্তা একটুও কি ঠাওর করতে পারল না? নির্দয় নিষ্ঠুর মানবটা। তবে কিভাবে লোকটা পারল এই মুহূর্তে এভাবে কথাটা বলতে? তার ভেতরটা এত ফেঁপে উঠছে কেন? যেন তীব্র অসহনীয় কষ্টে বুদবুদ সৃষ্টি হয়েছে। নিষ্প্রভ শরীরটায় এক বিন্দু শক্তি সঞ্চয় নেই। যে দাঁড়িয়ে থাকবে। চোখ ফেটে কান্নারা আন্দোলনে নামতে চাইছে, তবুও ইচ্ছে হচ্ছে না এই লোকটার সামনে সেই কান্নার নীরব আন্দোলনের আত্মপ্রকাশ ঘটুক। কেন যেন লোকটার সাথে তর্ক কিংবা কোনো রকম দ্বিরুক্তি করার ইচ্ছা হলো না। টলতে থাকা পাগুলি নিয়ে এলোমেলো কদম ফেলল, যেন ভাঙ-এ আসক্ত কারো পদচারণ। হুটহাট মেজাজটা বিগড়ে একাকার হয়ে যাচ্ছে ইহামের। তার কারণ যে অবশ্য নেই তা তো নয়। মেয়েটার এত কাঁদার কি আছে? সেটা কি তার বিরক্তের কারণ নয়? আর এই সস্তা তেজ সে কাকে দেখায়? এত অভদ্র বেয়াদব মেয়ে বারবার মানা করার পরও শুধু ডিভোর্সের কথাই বলে। মাথামোটা গর্দভটা অহেতুক কারণে তার সাথে কেন ঝামেলায় জড়াবে? উল্টো পিঠে দাঁড়িয়ে ভেতরের টগবগে আগুনের তাপে পরপর নিঃশ্বাস ফেলছে ইহাম। নিঃশব্দে এগিয়ে যাওয়া মায়রার পদচারণের আওয়াজ তাই তার কানে লাগেনি। তবে দরজা খোলার শব্দে সে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে ঘুরে তাকায়। মায়রাকে বাহিরে যেতে দেখে তার আগুনে আর এক টুকরো গরম ঘি পড়ে যেন। তেজস্বী কণ্ঠে বলে, বাড়িতে কিন্তু মেহমানে গিজগিজ করছে। ঘর থেকে বের হয়ে যদি কোনো নাটক করিস তবে তোর খবর আছে। মায়রা, বিছানায় গিয়ে এসো। মায়রা সেকেন্ড কয়েক চুপচাপ জড়বস্তুর মতো দাঁড়ালো। ভুলক্রমেও ঘাড় বাঁকিয়ে ইহামের মুখের দিকে তাকিয়ে চোখাচোখি করল না। এইমাত্র ভেতর জবাই হওয়া দেহটা টেনে নিরিবিলি করে দরজা পেরিয়ে বের হয়ে এলো কোনো রকম। অথচ ঘরের ভেতরের তীব্র ক্রোধাগ্নিতে দাপাদাপি করা মানবটা তার এই অগ্রাহ্যটুক চোখ বুজে দাঁত পিষে সয়ে নিল। দলা পাকানো আর্তনাদগুলি বুক চিরে বের হতে চাইছে মায়রার। ভেতরের ফাঁপা কষ্টটা গলার কাছটায় খুব যন্ত্রণা দিচ্ছে। ওই ভাতের ফাঁপড় আসার মতো ফাঁকা যাতনাগুলি না সরালে গুমড়ে মরে যাবে সে। কোনো একটা নীরব জায়গা দরকার সবটা উগলে দিতে। তার আগে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানির খুব প্রয়োজন বোধ করছে সে। তৃষ্ণায় ছাতি
শুকিয়ে আসছে। বুঝি বেশ তপ্ত। ঘন্টা সময় লাগিয়ে মায়রা রুমের ভেতর গেল। দরজা খুলতে চোখ পড়ল বিছানার শেষ মাথায় এখনো পা ঝুলিয়ে গম্ভীর বসে থাকা ইহামের দিকে। মুখের ভাব দেখে না বোঝার উপায় নেই যে সে এখনো রেগে আছে। মুখ ফুলিয়ে এখনো দাঁত চিবাচ্ছে বুঝি। দৃষ্টি সরিয়ে মায়রা নিভৃতে রুমের দিকে এগিয়ে গেল। ইহাম বাঁকা চোখে বাজ পাখির নজরে দেখল সাজবিহীন মায়রার মুখশ্রী। তখনকার মতো শাড়ি বাদে কোনো সাজসজ্জা নেই। এতে যেন আরেকটু ফুঁসল ইহাম। তার এই অতর্কিত রাগের কারণ ঠাওর হলো না তার নিজের ভেতরে। কোথায় বলেছিল রাতে শাড়ি পরার শাস্তি দিবে, আর এই মেয়েটা। নীরবে আবারও দাঁত পিষল সে। মায়রার থমথমে মুখ আর সাজবিহীন চেহারার দিকে তাকিয়ে নীরব ক্রোধ গ্রাসেই সে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। নিজেকে মায়রার খানিক হালকা লাগছে ওয়াশরুমে আর্তনাদবিহীন কান্নাগুলির কারণে। ভেতরের ফাঁপা ভাবটাও কমে এসেছে তার। তাই চুপচাপ ইহামের পাশে উল্টো পিঠে শুয়ে পড়ল নিজেও। এদিকে ইহাম ফোঁসফোঁস করছে। মায়রার নীরব এড়িয়ে যাওয়া তার জিদ যেন আরো বাড়াচ্ছে। এই রাগের কোনো হেতু খুঁজে পাচ্ছে না সে। অম্বরে দিনের আলো ফুটেছে। অনেক সময় হয় হালকা ঘুমটা ভাঙতে ইহাম পাশ ফিরে তাকিয়ে দেখতে পায় তার পাশে মায়রা নেই। খানিক স্তব্ধ হয়ে খালি জায়গাটায় তাকিয়ে রইল সে। গড়গড় করে সজাগ মস্তিষ্কে মনে হলো কালকের সব ঘটনার। সেই সাথে অনুভব হলো অনুতাপ। নিজে কিছু একটা অনুভব করে দীর্ঘশ্বাস ফেলল সে। কাল বোধহয় একটু বেশি রুড হয়ে গিয়েছিল মেয়েটার উপর। মেজাজটা বুঝি একেবারেই খেয়ে হারিয়ে গিয়েছিল। সব দিক বিবেচনা করে তার অন্তত একটু নমনীয় হওয়া উচিত ছিল। মায়রা খানিক অবুঝ, সব কিছুতে বেশি বোঝা একটা ভাব, তবে নিতান্তই মাথা মোটা। তার সাথে অন্তত তাকে একটু বুঝবান হওয়া উচিতই ছিল। তা বেশ অনুধাবন করতে পারছে। বিচক্ষণ একটা মানুষ হিসেবে সম্পর্কের রেশ ঠিক রাখতে তার নিজের দিক থেকে বেশিরভাগ দায়িত্বটা গ্রহণ করা অত্যাবশ্যকীয়। কাল রাতে রাগের মাথায় না বুঝেও এখন মাথার পরিস্থিতিটা কাল রাতে রাগের মাথায় না বুঝলেও এখন মায়রার পরিস্থিতিটা অনুমান করে তার যেন খারাপই লাগছে। এখন কোথায় গেল মেয়েটা? হাঁটতে হাঁটতে পা বাড়াতেই বসার ঘরে চোখে পড়ল মায়রাকে। ব্লু কালার একটা 3 পিস আবৃত গতরে, মাথায় ওড়না টানা, মুখটা কেমন মলিন। সেখানে আরো কয়েকজন আছে। বসার ঘরে দাঁড়াতেই শুনতে পেল মায়রার গলা। মা, আমি আজকে চলে যাই ঢাকায়। ভাইয়ার জন্যে অস্থির লাগছে। এ কি বলো মায়রা আম্মা, এসব কি ধরনের কথা? আসলে শাশুড়ির কথায় মাথা আরো নুয়ে নিল মায়রা। আমার আর এখানে মন টিকছে না মা, থাকতেও ভালো লাগছে না। আমি ভাইয়ার কাছে যেতে চাই। মায়রার অবুঝ কথার মানে বুঝলেন শিরিন বেগম, তাই শান্ত গলাতে জবাব দিলেন, আমি বেয়ানকে একটু আগে কল দিয়েছিলাম মায়রা। উনি বলেছেন তুহিন এখন ভালো আছে, এখনো ঘুমাচ্ছে, জ্ঞান এখনো ফেরেনি, তবে বিপদমুক্ত। আর তাছাড়া তোমাকে আমি একলা কি করে যেতে দিব মা? এতটা দূরের রাস্তা। তোমার শ্বশুর দুপুরের দিকে চলে আসবে। রাতে যদি উনি চলে যান ঢাকা, তবে ওনার সাথে তুমি চলে যেও। তবুও একা তোমায় যেতে দিতে পারবো না মা। মায়েরা কিছু বলবে তার আগে ক্ষিপ্রে ইহাম গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল, কেউ কোথাও যাবে না। কে কোথায় যাবে না যাবে সেটা পরে দেখা যাবে। তার আগে আমার একটা কড়া লিকারের চা বানিয়ে দাও মা।
আর মায়েরা চা নিয়ে জলদি রুমে আসো। মায়েরা তাকালে দুজনে চোখাচোখি হলো। দেখতে পেল লোকটার অগ্রিভ দৃষ্টি, লাল লাল চোখ দিয়েই যেন তাকে শাসাচ্ছে। এক পলক তাকিয়ে আবারও হনহন করে চলে গেল সে নিজের রুমের দিকে। গায়ে জ্বলন ধরা ভাব হলো মায়েরার, রাগে কটমট করল সে নিজেও। কোন দেশের কোন রাজা বাদশাহ সে যে আসলো ঘটনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত জানিয়ে আবারও চলে গেল, যেন কথার নড়চড় হলেই শিরচ্ছেদ করবে। মুখ ভ্যাংচালো মায়েরা। মনমরা হয়ে বসে শিফু একলা রুমে। বিছানার পায়ের দিকটায় মাঝারি আকারের একটা জানালা রয়েছে। এক কোণায় বসে নির্জীব হয়ে দূরে কোথাও কি একটা যেন দেখছে মগ্ন হয়ে। তার মুখের দিকে তাকালেই যেন বোঝা যায় কোনো প্রাণ নেই। নীরবে রুমে প্রবেশ করে মায়েরা। শিফুর দিকে তাকাতেই খুব খারাপ লাগে তার। কাল রাতে আসলেই মেয়েটাকে বেশি কড়া কথা বলে ফেলেছে। ওভাবে না বললেও চলতো। সে তো জানে নীরবে শিফু তার ভাইয়ের জন্যে কষ্ট পায়। ধীর পায়ে মায়েরা এগিয়ে গেল। কাঁধে কারো স্পর্শ পেতে চমকে উঠল শিফু। আতঙ্ক নয়নে তাকিয়ে মায়েরাকে দেখে মলিন হাসার চেষ্টা করল সে। ওহ, তুমি ভাবি? আবারও ঘাড় বাঁকিয়ে নিল শিফু। বসো ভাবি। শিফুর ক্ষীণ আওয়াজে তার পাশেই বসলো মায়েরা। অতঃপর শিফুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করল, আমার উপর রেগে আছো শিফু? না। ম্লান হাসল শিফু। রাগ করবো কেন ভাবি? তোমার কথা তো আর ফেলে দেওয়ার মতো নয়। আমিও তো তুহিন ভাইকে কষ্ট দিয়েছি। একদিক থেকে তোমার কথা ঠিকই আছে, তবে রাগ করবো কেন? মায়েরা শিফুর দুই হাত জড়িয়ে নিল। নরম কণ্ঠে জানালো, শিফু বোন, আমি ওভাবে বলতে চাইনি। তখন মাথা ঠিক ছিল না। কি থেকে কি বলেছি, তুমি আমার কথা ধরে বসে থেকো না। আর কেউ না জানুক। আমি তো জানি তোমার দিকটা। বোন, আমার বড় বোন, সরি তো ভুল লেখা, বোন, তোমার বড় বোন হিসাবে আমার কথায় মন খারাপ করে থেকো না। আমি কাকে বোঝাবো আমার কষ্টটা ভাবি? প্লিজ শিফু, কেঁদো না। দেখি কি করা যায়। ভাইয়া এখন সুস্থ আছে, কেঁদো না প্লিজ। শিফুর চোখের পানি মুছে দিয়ে মায়েরা বলে, বাহিরে চলো, চা নিয়ে আমি তোকে আসতে বলেছিলাম। না আসলে ভাইয়া। তাহলে তুই এলি কেন? ভাইয়ের শক্ত ঝাড়িতে কেমন হাঁসফাঁস করে উঠল শিফু। বলতেও পারছে না তার ভাবি জোর করে চা ধরিয়ে দিয়েছে তাকে। মায়েরা কোথায়? আসলে ভাবি, ও কোথায়? কি করে ও? সামান্য চাটাও কি সে দিয়ে যেতে পারে না? এর জন্য তোকে প্রয়োজন? এই পর্যায়ে শিফু উত্তর দিতে পারে না, মাথা নুইয়ে আনে। তাকে এভাবে দেখে তপ্ত মেজাজটা খানিক শান্ত করে নরম গলাতে বলে, তোর সাথে আমার কথা আছে, রাতে বলবো, এখন গিয়ে মায়রাকে পাঠা। একটু চুপ থেকে আবারও বলে ইহাম, ও যদি দুনিয়া উদ্ধার করে তবুও এই মুহূর্তে ওকে আসতে বলবি আমার সামনে, নয়তো আমি গেলে বিড়ালের বাচ্চার মতো ঘাট ধরে কিন্তু নিয়ে আসবো ওকে। যা, মায়রাকে আসতে বল গিয়ে, এখন মানে এখনই। দাঁত কটমট করে অনিচ্ছা সত্ত্বেও মায়রা এগিয়ে যায় ইহামের রুমের দিকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই কোথা থেকে সিংহের মতো গর্জে এলো ইহাম। হিংস্রের মতো চেপে ধরল মায়রার বাহু, সেই সাথে মায়রার দিকে 2 কদম এগিয়েও এলো। চিবিয়ে বলল, খুব সাহস বেড়ে গেছে না তোমার? যা খুশি বলছো করছো। ছাড়ুন আমার হাত। ছাড়বো না। আমার প্রশ্নের উত্তর দাও। হাত ছাড়াতে চেয়ে কঠিন স্বরে মায়রা জবাব দিল, আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি বাধ্য নই। অফকোর্স ইউ। ছাড়ুন। যাকে ডিভোর্স দিবেন তার সাথে
এমন আচরণ করার মানে কি? কিসের বাধ্যকতা? ব্যাস, হুট করে ইহাম হাত ছেড়ে গাল চেপে ধরল কঠোর রূপে। কটমট করে জবাব দিল, ডিভোর্স দেইনি। দিলে তখন দেখা যাবে। তার আগে তুমি আমার বউ। আর সেই আশা বাদ দাও, মাথামোটা বলদ। বেশি বেরো না, সেটা তোমার জন্য সুখকর হবে না। কোথাও যাবে না তুমি। আপনি কোনো প্রেসিডেন্ট কিংবা জমিদার নন। যা বলবেন সবাইকে শুনতে হবে। সবাই শুনুক আর না শুনুক, আমি তোমার স্বামী হই, সেই হিসাবে তুমি আমার সব কথা শুনতে বাধ্য, আর শুনবেও। শুনবো না? কি করবেন আপনি? ছাড়ুন, লাগছে আমার। তর্কবিহীন ইহাম ছেড়ে দিল মায়রার গাল। গলা কেশে বলল, কি করব তা তোমায় বলে করব না মায়রা। যা করার সরাসরি করেই দেখাবো। চুপচাপ গিয়ে রেডি হও। আমি বিয়েতে যাব না। যাবে। বললাম তো যাব না। তুমি যাবে না। তোমায় যেতে হবে না। যে অবস্থাতেই তুমি থাকো সেভাবেই তোমাকে আমি বিয়ে বাড়িতে উঠিয়ে নিয়ে যাব। তাই রেডি হবে কিনা তা বুঝে দেখো। আর যাই হোক, এই কয়েকদিনে মায়রা বেশ বুঝেছে ইহাম কেমন ধরনের মানুষ। যা বলবে তা সে করবে, তাতে কোনো সন্দেহ নেই। পুরো এক কথার মানুষ। দেখা যাবে যেন তেন পোশাকে বগলদাবা করে তুলে নিয়ে গেল বিয়ে বাড়িতে। পরে আফসোস করার চেয়ে না চাইতেও রেডি হতে হয়েছে মায়রাকে। টকটকে মেরুন রঙের একটা শাড়ি পরেছে মায়রা। চোখে আইলাইনার আর ঠোঁটে গাঢ় লিপস্টিক বাদে কোনো সাজ নেই মুখে। খোলা চুলে যেন মোহনীয়া অপ্সরী লাগছে। দূর থেকে ইহাম চাইলেও চোখ ফেরাতে পারছে না। সবচেয়ে আকর্ষণীয় লাগছে টকটকে ঠোঁটগুলি, একদম চোখ ধাঁধিয়ে দেওয়া যাকে বলে। মায়রা ইচ্ছাকৃতভাবে ইহামের বিপরীত গাড়িতে উঠেছে শাশুড়ির সাথে, যেন পুরোপুরি এড়িয়ে চলতে চাইছে ওই কঠিন পাষাণ মানবটাকে। একটা নির্দয় পুরুষ, দয়ামায়া বলতে কিছু নেই। গাড়িতে চুপচাপ বসে থাকতেই ফোনটা টুং করে শব্দ হলো। স্ক্রিনে দেখা গেল পাষাণ মানব নাম্বারটা থেকে মেসেজ এসেছে। খুব বুঝি এড়িয়ে যেতে চাইছো মেয়ে? যত ওড়ো নাটাইটা যে আমার হাতে ঘুরে ফিরে আমার টানেই আমার হাতের মুঠোয় আসতে হবে, বলদ মেয়ে। বিয়ে বাড়িতেও মায়েরা আর ইহামের খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি। মেয়েটা যেন জেদে একেবারে তার থেকে লুকিয়ে যেতে চাইছে। বিষয়টায় বেশ আশাহত হলো ইহাম। না, কালকে একটু বেশি কড়া হয়ে গিয়েছিল বোধহয়। বলো জেদি মেয়েটা এখন জেদ ধরে তার সাথে এমন করছে, লুকোচুরি খেলা চালাচ্ছে। আজকের ঝামেলাটা শেষ করে রাতেই মেয়েটাকে বুঝিয়ে নিতে হবে। এভাবে এড়িয়ে চললে কি আর পারা যায়? মানা যায় বিষয়টা। এই যে এখন আধুতো মুখটা দেখে নিজেকে একটু শীতল করতে চাইছে, তবুও মেয়েটা জেদ ধরে যেন কোথাও লুকিয়ে আছে, যেন কিছুতে সামনে পড়তে না হয় তার। এই জ্বালাটুকি হজম করার মতো তার কাছে। তীক্ষ্ণ নজরে ইহাম আশপাশটা দেখল। তার জহুরি চোখ সকল কিছু পর্যবেক্ষণে মশগুল। হিমেলের শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালো, বলতে গেলে হিমেলদের থেকেও ভালো পর্যায়ে। নিহাত সম্পর্কের বিয়ে, নয়তো মেয়েকে আরও উচ্চ স্থানে বিয়ে দিতেন ভদ্রলোকেরা। তবে তার চিন্তার বিষয় হলো অন্যটা। ইব্রাহিমকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে বিষয়টা। সকলকে সাবধান হতে বলেছে। কাল গোপনে জেনে এসেছে সিমিনাল ক্রিমিনাল কনেপক্ষের নিকটাত্মীয়। তাই নিশ্চয় বিয়েতে বড় ধরনের কোনো ঝামেলা করে নিজেদের অসম্মান করতে চাইবে না। তবে কিছু একটা হবে এটা নিশ্চিত। তবে কি সেটাই ধারণা করতে পারছে না সে। তাই বিষয়টা বেশ জটিল এখানটায়। চোখ কান সর্বদা খোলা রাখতে হবে। ইব্রাহিমের সাথে কিছু একটা বিষয়ে গম্ভীর ভাবে আলোচনা করছে ইহাম। হাতে দুজনেরই সফট ড্রিঙ্ক, তাতে
চুমুক লাগাতেই ছুটে এলো শিফু। স্বাভাবিকভাবে নিয়েই প্রশ্ন করলো ইহাম, কি হয়েছে শিফু, এভাবে এলি যে? কোনো দরকার? না ভাইয়া, আসলে আম্মু ভাবিকে ডাকছে, কিন্তু কোথাও তো ভাবিকে দেখলাম না। দেখ, আশেপাশে আছে কোথাও। মাত্রই দেখে এলাম ভাইয়া। এত বড় বাড়ি, কোথা থেকে কোথায় গিয়েছে একটু ভালো করে খুঁজে দেখ। আচ্ছা, তুমি পেলে আমাকে জানিও কল দিয়ে। ওকে। শিফু চলে যেতে ইব্রাহিমের সাথে আলোচনা এগিয়ে নিয়ে যেতে থমকালো ইহাম। বিষয়টা ততটা গুরুত্ব না দিলেও হঠাৎ মস্তিষ্ক কিছু একটা ইঙ্গিত দিতে চমকে উঠল সে। কপালের সরু রেখা দেখা গেল। হুট করে সে পেছন ফিরল শিফুকে কিছু জিজ্ঞেস করতে। ততক্ষণে শিফু চোখের আড়াল হয়ে গিয়েছে। এবার যেন মনের সন্দেহ গাঢ় হলো তার। 2 পা বাড়াতেই ফোনটা টুং করে উঠল। আননোন একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। এগিয়ে যেতে গিয়েও কিছু ভেবে ওপেন করলো। তার চোখের সামনে ভেসে উঠল গোটা গোটা অক্ষরে টাইপ করা লেখাটা। তোর বউটা এত ছটফট করে কেন রে ক্যাপ্টেন? ফাহাদ ইহাম চৌধুরী। বিস্ফোরিত নয়নে মেসেজটায় চোখ বুলাতেই আতঙ্কে আতকে উঠল সে। কিছু একটা অনুমান করে ক্রাশে কলিজা কেঁপে উঠল তার। আবারও ভীষণ অস্থির হয়ে ঝাপসা চোখে নজর বুলালো মেসেজটাই। উদ্ভ্রান্তের মতো ব্যাকুল হয়ে উঠল মেসেজটার সূক্ষ্ম ইঙ্গিতটায়। সে কিছু একটা অনুমান করল ব্যস্ত ভঙ্গিতে, সেই সাথে অনুধাবন করতে পারল অস্থিরভাবে হৃদয়ে তীব্র ওঠানামা। হৃদহরণ হঠাৎই গাঢ় যন্ত্রণায় হাহাকার করে উঠল। তার মানে মায়রা? চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং যারা যারা আমাদের এই গল্পটি দেখছেন তারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।